আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 2024 মাধ্যমিক পরীক্ষা আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি রয়েছে। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য ভৌত বিজ্ঞানের প্রথম থেকে শেষ যতগুলো চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের 2 নম্বর এবং 3 নম্বরের কোন প্রশ্নগুলো তোমরা লাস্ট মিনিটে পড়ে যাবে তার সাজেশন। সাধারণত আমি কোনোদিনই ইউটিউবে ভৌত বিজ্ঞানের সাজেশন আপলোড করিনি। এবছর আমাদের কোচিং সেন্টারে বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট যারা খুবই দুর্বল, কারণ ভৌত বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই অন্তত দুটো টেক্সট বুক তো খুঁটিয়ে পড়া উচিত। কিন্তু আমাদের কোচিং সেন্টারে বেশ কিছু ছাত্রছাত্রী বছরে রয়েছে যারা খুবই দুর্বল, তাদের জন্য কিন্তু এই সাজেশন আমাদের কোচিং সেন্টার থেকে প্রস্তুত করা হয়েছে, যাতে তারা এই 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলো পড়ে যায় এবং অন্তত 60-70 নম্বর যেন তুলতে পারে। তা তোমরাও কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে স্যার, ভৌত বিজ্ঞানে যদি কিছু 2 নম্বর 3 নম্বরের সাজেশন দেন, তাই আমি তোমাদের কথা চিন্তা করেও এই আমাদের কোচিং সেন্টারের সাজেশনটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যদি এই 2 নম্বর 3 নম্বরের প্রশ্নগুলো এই কয়েকদিনে প্রস্তুত করে যাও না, আমি এটুকুনি শিওর এখান থেকে একটা ভালো নাম্বার তোমরা কিন্তু 2 নম্বর এবং 3 নম্বরে কমন পাবে। কারণ 2 নম্বরে দেখো 12 খানা লিখতে হয়, 12 দুগুণে 24, 3 নম্বরে লিখতে হয় 12 ইন্টু 3, 3 বারং 36 থাকে তোমাদের, অর্থাৎ তোমাদের 12টা থাকবে 3 নম্বরে, 3 বারং 36, আর 2 নম্বরে 12টা 24 নাম্বার। এতগুলো নাম্বার থাকে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নে। এই সাজেশনটা প্রস্তুত করে যাও, তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে। আর যারা 90 নম্বরের জন্য পড়াশোনা করো, তোমাদের বলবো এই ভিডিওটা তোমার পুরোটা স্কিপ করে নাও, কারণ এই ভিডিও তোমাদের জন্য নয়। যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য এই ভিডিওটি কিন্তু আমি প্রস্তুত করেছি, এই সাজেশনটা প্রস্তুত করা হয়েছে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলো খাতায় লেখো এবং প্রস্তুত করে নাও এই কয়েকদিনের মধ্যে। তো চলো আমরা সাজেশনটা দেখে নিই। সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, মার্ক ডিভিশন তোমরা প্রত্যেকেই জানো। দেখো এমসিকিউ থাকে 15x1, 15টা কিন্তু 1 নম্বরের এমসিকিউ করতে হবে, এবং তোমার তার সাথে এসএকিউ থাকে তোমার 21টা, 21x1, অর্থাৎ 21টা তোমাদের কিন্তু করতে, এই হচ্ছে তোমার 36টা নাম্বার পেতে হবে। কিন্তু তোমাদের দেখো 9খানা 2 নম্বরের প্রশ্ন লিখতে হয় এবং 12খানা 3 নম্বরের প্রশ্ন লিখতে হয়। এই যে 9 দুগুণে 18 আর 3 বারং 36, এই প্রশ্নগুলো কমন পেতে হলে এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও। দেখো প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে দেখো 1 নম্বরের একটা আর এমসিকিউ, 1 নম্বরের 2টো এসএকিউ এবং 2 নম্বরের একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, ওটা 5 নম্বর এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে মার্কস 2 কী কী পড়তে হবে দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন, চাপ ও উষ্ণতা প্রভৃতির তারতম্যের ভিত্তিতে রেখাচিত্রের সাহায্যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস দেখাও। 2 নম্বরের প্রশ্ন, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে। 3 নম্বর দেখো, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব লেখো। 4, গ্রিন হাউস এফেক্ট কাকে বলে। 5, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এর কারণ লেখো। 6, পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। 7, ওজোন স্তর ধ্বংসের কারণ কি। 8, ওজোন স্তরকে পৃথিবীর ছাদ বলে কেন। 9, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ফসলের উপাদান ব্যাহত হবে কেন। 10, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো। 11, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি। 12 নম্বরের প্রশ্ন দেখো, বায়োফুয়েলের উৎস ও ব্যবহার লেখো। 13, মিথেন হাইড্রেট কি, এর অসুবিধা লেখো। 13টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পড়ে যাও, এর বাইরে আসার মতো আর কোনো প্রশ্ন নেই, তোমরা নিজেরাও বুঝতে পারছো। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের গ্যাসের আচরণ। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমি 1 নম্বরের অর্থাৎ এমসিকিউ একটা, এসিকিউ একটা, 2 নম্বরের একটা এবং 3 নম্বরের একটি, টোটাল 8 নম্বর এই অধ্যায় থেকে তোমরা পাবে। প্রশ্নগুলো কি, 1, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। 2, গ্যাসের অণুগুলোর গতির ওপর গ্যাসের উষ্ণতা ও চাপ কীভাবে নির্ভর করে। 3,
পরম শূন্য উষ্ণতা কাকে বলে? উষ্ণতার কেলভিন স্কেল কি? 4 কোন উষ্ণতার সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার সমান হবে নির্ণয় করো। 5 বয়লের সূত্রটি বিবৃতি করো এবং এর গাণিতিক রূপে প্রকাশ করো। 6 বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি সমীকরণ আকারে প্রকাশ করো। সমীকরণে ব্যবহৃত চিহ্নগুলি কি নির্দেশ করো। 7 অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃতি করো এবং এর দুটি অনুসিদ্ধান্তের উল্লেখ করো। 8 নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ প্রয়োগ করে আয়ন অর্ধেক করা হলো, চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। 9 বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয়। 10 গে লুসাকের গ্যাস আয়তনের সূত্রটি লেখো। 11 আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে। 3 নম্বর অধ্যায়, এখান থেকে সাধারণত অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়, তাও তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাও, দিয়ে দেয় মাঝে মাঝে। রাসায়নিক গণনা 1x1 এমসিকিউ একটা এবং 3 নম্বরের একটি প্রশ্ন থাকবে, এবং 3 নম্বরটা অবশ্যই 1+1 বা 1+2 হিসেবে আসে পরীক্ষায়। 1 নম্বর প্রশ্ন কি, অ্যাভোগাড্রোর সংজ্ঞা কাকে বলে, এর মান কত। 2 মোলের সংজ্ঞা দাও। 3 গ্রাম পারমাণবিক ভর বলতে কী বোঝো, উদাহরণ দাও। 4 গ্যাসের গ্রাম আণবিক আয়তন কাকে বলে। 5 ভরের নিত্যতা সূত্রটি লেখো। 6 আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্রটি লেখো। 7 প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের পার্থক্য লেখো। 8 এইচটিপিতে 0.44 এটা গ্রাম হবে। একটি গ্যাসের আয়তন 224 cm3, গ্যাসটির আণবিক ভর কত হবে। 9 অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃতি করো। 10 12 ডিগ্রি সি স্কেলের আণবিক ভরের সংজ্ঞা দাও। 11 কত গ্লাস CaCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্লাস CO2 উৎপন্ন করবে। 12 প্রমাণ তাপমাত্রা ও চাপে 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত। 13 আণবিক ভর ও গ্রাম আণবিক ভরের সংজ্ঞা দাও। 14 STPতে 22 গ্রাম CO2 11.2 লিটার আয়তন অধিকার করলে CO2 এর আণবিক ভর নির্ণয় করো। 15 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত। 16 STPতে 2.24 লিটার CO2 এর বেশি ভর কত গ্রাম হয়। আচ্ছা, হয়ে গেল। 17 1 মোল CO2 এ কতগুলি অক্সিজেন পরমাণু আছে। 18 STPতে 2.4 লিটার SO2 এর অণুর সংখ্যা কত। 4 নম্বর অধ্যায়টা দেখে নাও। এখান থেকে তোমাদের থাকে 5টা নাম্বার থাকে, 1x1 অর্থাৎ এমসিকিউ একটা, এসিকিউ একটা এবং 3 নম্বরের একটি প্রশ্ন থাকবে 5। 1 নম্বর প্রশ্ন, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো। 2 রেল লাইনে পরপর দুটি রেলের জোড়ার মুখে কিছুটা ফাঁকা রাখা হয় কেন। 3 দ্বিধাতব পাত কি। দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন, এর ব্যবহার লেখো। 4 তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। 5 স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত। 6 দুধ গরম করার সময় উতলিয়ে ওঠে কেন। 7 তাপের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য লেখো। 8 জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝো। 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব কত। 9 কেটলির হাতলে বের জড়ানো থাকে কেন। 10 কঠিনের প্রসারণ ও তরলের প্রসারণের পার্থক্য লেখো। 11 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। 12 তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 CGS একক বলতে কী বোঝো। 13 তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। 14 প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণের একটি উদাহরণ দাও। 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের আলো। দেখো, উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো। 2 শুদ্ধ অশুদ্ধ বর্ণালী কাকে বলে, এদের পার্থক্য লেখো। 3 একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। 4 প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বোচ্চ হবে ও কোন বর্ণের আলোর বিচ্যুতি ন্যূনতম হবে। 5 উত্তর লেন্স কাকে বলে। উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলতে কী বোঝো। 6 সৎ ও অসৎ প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 এর অর্থ কী।
7 বিবর্ধক কাজরূপে উত্তর লেন্সের ব্যবহার লেখো। 8 উত্তর লেন্সের ও অবতল লেন্সের মধ্যে পার্থক্য লেখো। 9 উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? 11 প্রতিসরণের সূত্র লেখো। 12 আলোকের প্রতিসরণ কাকে বলে? 13 লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? চিত্র দাও। 14 উপাক্ষীয় রশ্মি কাকে বলে? চিত্র দাও। 15 অবতল দর্পণের মুখ্য ফোকাসের চিত্রসহ সংজ্ঞা দাও। 16 উত্তল দর্পণের ব্যবহার লেখো। 17 গাড়ির হেডলাইট কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় কেন? 18 অবতল দর্পণ ও উত্তল দর্পণের পার্থক্য লেখো। 19 অবতল দর্পণের ব্যবহার লেখো। 20 প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 21 চোখের নিকটবিন্দু ও দূরবিন্দু কাকে বলে? 22 এক্স রশ্মি ও গামা রশ্মির পার্থক্য লেখো। 23 সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন? 24 দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? 25 দীর্ঘদৃষ্টি ও হ্রস্বদৃষ্টির কারণ ও প্রতিকার লেখো। 26 অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? 27 সবসময় চাঁদের আকাশ কালো কেন? 28 আংশিকভাবে কোনো পেন্সিলকে জলে ডোবালে কেমন দেখায়? 29 দৃষ্টিপাল্লা কাকে বলা হয়? 30 ইউভি রশ্মির ব্যবহার লেখো। 31 কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝো? চলতরিৎ এখান থেকেও তোমার 12 নম্বর থাকবে। প্রত্যেকটা প্রশ্ন আমার ভালো করে পড়ে যাবে। 1 নম্বর প্রশ্ন রোধাঙ্ক বলতে কী বোঝায়? এর সাথে লিখবে একটি পরিবাহী তারের রোধ তারটির ব্যাসের উপর কীভাবে নির্ভর করে। 2 নম্বরের প্রশ্ন আর্থিংয়ের প্রয়োজনীয়তা কী? 3টি উপায় লেখো যাতে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যেতে পারে। 4 বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের মধ্যে পার্থক্য লেখো। 5 একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট থেকে 60 ওয়াট, এর অর্থ কী? 6 নম্বর প্রশ্ন গৃহস্থালিতে ব্যবহৃত তড়িৎ সরঞ্জামগুলি সমান্তরাল সমবায় এরা যুক্ত থাকে কেন? ব্যাখ্যা করো। 7 ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। 8 ওহমের সূত্রটি লেখো। এই সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায়। 9 3 পিন প্লাগ টপের একটি পিন খোলা রাখা হয় কেন? 10 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 11 একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট বলতে কী বোঝো? 12 তড়িৎ প্রবাহ, বিভব প্রভেদ ও রোধের এসআই একক লেখো। 13 তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র লেখো। 14 তড়িৎ চুম্বক কাকে বলে? এর ব্যবহার লেখো। 15 বার্লো-চক্রের ঘূর্ণনের ওপর কী প্রভাব দেখা যায় যখন 1 তড়িৎ প্রবাহের মাত্রা বাড়ানো হয়, 2 চুম্বকের মেরুদয়ের অবস্থান উল্টে দেওয়া হয় তখন। 16 নম্বর প্রশ্ন কিলো ওয়াট কি? 17 কোষের তড়িৎচালক বল কাকে বলে? 18 ভোল্টামিটার ও অ্যামমিটার যন্ত্র দুটি কীভাবে বর্তনীতে যুক্ত করা হয়? 19 বার্লো-চক্রের কার্যনীতি লেখো। 20 প্লাগ ব্যবহারের সতর্কতা লেখো। 21 তড়িৎ আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র লেখো। 22 অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। বিওটি কাকে বলে? 24 সিএফএল এর ব্যবহার লেখো। 25 নষ্ট ভোল্ট কি? 26 পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 27 রোধাঙ্ক কাকে বলে? 28 কুলম্বের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। 29 কাট সার্কিট বলতে কী বোঝো? 30 দক্ষিণ হস্ত মুষ্টি সূত্রটি বিবৃতি করো। 31 একটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, এর অর্থ কী? 32 লেঞ্জের সূত্রটি বিবৃতি করো। 33 ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? নেক্সট 7 নম্বর অধ্যায় দেখো পরমাণুর নিউক্লিয়াস। তো এখানে 5 নম্বর থাকছে এই অধ্যায় থেকে। এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যেতে হবে। 1 এক্স রশ্মি ও গামা রশ্মির মধ্যে পার্থক্য লেখো। 2 নিউক্লিয় বিভাজন কাকে বলে? 3 নিউক্লিয় সংযোজন কাকে বলে? 4 নিউক্লিয় সংযোজনের বৈশিষ্ট্য লেখো। 5 এক্স রশ্মি ও গামা রশ্মির সাদৃশ্য লেখো। 6 দেখো ডি ও বি রশ্মির আধান ও ভেদন ক্ষমতা তুলনা করো। 7 প্রাকৃতিক তেজস্ক্রিয় কি? 8 নিউক্লিয় বিভাজনের বৈশিষ্ট্য লেখো। 9 নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটি সমীকরণ সহ ব্যাখ্যা করো। 10 ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বলতে কী বোঝো? 11 কুরি ও বেকারেলের সংজ্ঞা দাও। 12 নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো আবশ্যক কেন? 13 চিকিৎসা বিজ্ঞানের তেজস্ক্রিয়তার ব্যবহার লেখো।
8 নম্বর অধ্যায় পর্যায় সারণী, এখান থেকে 6 নম্বর থাকবে। 1 নম্বরের একটা, 2 নম্বরের একটা, 3 নম্বরের একটা। 1 নম্বরের প্রশ্ন থেকে নাও, মৌল সমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায়? একটি উদাহরণ সহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয়। 2 মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? ওপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়? 3 মেন্ডেলিপের পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী আছে? অক্সিজেন ও ক্লোরিন পর্যায় সারণীর কোন কোন শ্রেণীতে অবস্থান করে? 4 নিচের পরমাণুগুলিকে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। ক্লোরিন, ব্রোমিন আর আছে ফ্লুরিন। 5 হচ্ছে দেখো ClBrO, একটা আই ছিল, IFকে অধাতব ধর্মের নিম্নক্রম অনুসারে। আর 2 নম্বর দেখো পরমাণুর আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, তোমরা কমনই পাবে এগুলো। 6 দেখো মেন্ডেলিপের পর্যায় সূত্রের সংশোধিত রূপটি লেখো। 7 নিচের মৌলগুলিকে ক্রম হ্রাসমান আকার অনুযায়ী সাজাও। ঠিক আছে, OCFLI। 8 মেন্ডেলিপের পর্যায় সারণীর ত্রুটি লেখো। 9 হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে কেন? 10 XYZ মৌলগুলোর পারমাণবিক সংখ্যা হলো 7, 10, 11। এই প্রশ্নটা পুরোটা এখানে নেই, ঠিক আছে, তো 10টা তোমরা বাদ দিয়ে দেবে। 11 দীর্ঘ পর্যায় সারণীতে ওয়াই মৌলটির অবস্থান কোন শ্রেণীতে? 12 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটির, আচ্ছা এই প্রশ্নটা কিন্তু এখানে মিস্টেক আছে। 13 দেখো মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝায়? Li, এটা তো ভুল আছে। আর কে আয়নন শক্তির মানের ঊর্ধ্বক্রমে সাজাও, একটু মিস্টেক আছে টাইপিং করতে গিয়ে। আচ্ছা 8.2 আয়নীয় ও সমযোজী বন্ধন। 1 নম্বর প্রশ্ন, ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের ধর্মের পার্থক্য লেখো। 2 সমযোজী ও তড়িৎযোজী যৌগের পার্থক্য লেখো। ইলেকট্রন ডট গঠন লেখো। এই কটার মধ্যে একটা প্রশ্ন পরীক্ষা আসছে। 4 নম্বরের প্রশ্ন, ABC মৌলগুলোর পারমাণবিক সংখ্যা হলো 3, 11, 19। বি এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় সমযোজী না তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয়? 5 এক্সের পারমাণবিক সংখ্যা 7। এক্সের দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করলে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়? অণুটির ইলেকট্রন ডট গঠন অঙ্কন করো। 6 তড়িৎযোজী বন্ধন কাকে বলে? 7 অষ্টক সূত্র কাকে বলে? 8 সমযোজী বন্ধন কাকে বলে? 9 F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। 10 কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কেন? 11 Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? 12 প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী ও তড়িৎযোজী যৌগের নাম ও সংকেত লেখো। 13 রাসায়নিক বন্ধন কাকে বলে? 8.3 হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে তোমরা দেখো 6 নম্বর থাকবে। 1 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা দাও। লোহার চামচের ওপর নিকেলের তড়িৎ লেপন করতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করা করবে? আচ্ছা 2 নিচের তালিকা থেকে তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য চিহ্নিত করো। কেরোসিন, গলিত পটাশিয়াম ক্লোরাইড, চিনির জলীয় দ্রবণ, খাদ্য লবণের জলীয় দ্রবণ। 3 আয়নের সংজ্ঞা দাও। আয়ন কয় প্রকার ও উদাহরণ সহ লেখো। 4 তড়িৎ লেপন কাকে বলে? এর উদ্দেশ্য লেখো। 5 তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য লেখো। 6 তড়িৎদ্বার কাকে বলে? ক্যাথোড ও অ্যানোড কি? 7 ক্যাথোড ও অ্যানোডের পার্থক্য লেখো। 8 দেখো অ্যাকেডাইজিং কি ও অ্যানোড মাঠ কি? 9 তড়িৎ বিয়োজন কাকে বলে? উদাহরণ দাও। 10 তড়িৎ বিশ্লেষ্যের সংজ্ঞা দাও। 11 তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার ওপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ও ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়? 12 পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য? 13 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্যে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয়? 14 কোন তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের বাহক কারা? 15 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ও ক্যাথোড ও অ্যানোড রূপে কী ব্যবহৃত হয়? 4 নম্বর অর্থাৎ 8.4 পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন।
1 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। 2 অ্যামোনিয়ার বিজারণ ধর্ম লেখো। 3 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি ও বিক্রিয়ার সমীকরণ লেখো। 4 লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় বোতলটিকে ঠান্ডা করে নেওয়া উচিত কেন? 5 অ্যামোনিয়ার ট্যাঙ্ক থেকে NH3 নির্গত হলে প্রতিকারের জন্য কী কী ব্যবস্থা নেওয়া উচিত? 6 শিল্পক্ষেত্রে অ্যামোনিয়ার ব্যবহার লেখো। 7 H2S এর বিজারণ ধর্মের উদাহরণ দাও। 8 পুরনো তৈলচিত্রের রং কীভাবে পুনরুদ্ধার করা হয়? 9 নাইট্রোলিন কীভাবে প্রস্তুত করা হয়? 10 পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি ও বিক্রিয়া লেখো। 11 ওলিয়াম কাকে বলে? 12 স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর শিল্প উৎপাদনের শর্ত সহ রাসায়নিক সমীকরণ লেখো। 13 স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে কীভাবে H2SO4 প্রস্তুত করা হয়। 14 উত্তপ্ত সোডিয়ামের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটবে। 15 পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির বর্ণনা দাও। 16 পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতি বর্ণনা করো। 17 রূপোর তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন? 18 অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির বর্ণনা করো। 19 ইউরিয়ার প্রধান প্রধান ব্যবহারগুলো লেখো। 8.5 হচ্ছে ধাতুবিদ্যা। 1 নম্বরের প্রশ্ন, জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটি রাসায়নিক সমীকরণ সহ লেখো। 2 আয়রন ও কপারের আকরিকের নাম লেখো। 3 জারণ ও বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও যে নিচের বিক্রিয়ায় জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। 4 জিঙ্ক ও অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো। 5 তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহার করা হয়। 6 জারণ ও বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা দাও। 7 কলঙ্কহীন ইস্পাত কাকে বলে? এর উপাদান ও ব্যবহার লেখো। 8 আকরিক কাকে বলে? ম্যাগনেসিয়াম ও লোহার একটি করে আকরিকের সংকেত লেখো। 9 লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন? 10 পিতলের প্রধান উপাদান কি? এর সুবিধা লেখো। 11 নম্বর প্রশ্ন, ঢালাই লোহা ও পেটা লোহার ব্যবহার লেখো। 12 অ্যামালগাম কাকে বলে? উদাহরণ দাও। 13 খনিজ কাকে বলে? উদাহরণ দাও। 14 খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো। 15 লোহিতপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটে। 16 থার্মিট মিশ্রণ কি? এর ব্যবহার লেখো। 17 লোহায় মরচে পড়াকে মৃদু দহন বলে কেন? 18 মরচে পড়ার শর্ত লেখো। মরচে নিবারণের উপায় লেখো। 19 গ্যালভানাইজেশন কাকে বলে? 20 অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন? 21 কপারের পাত্র আর্দ্র বায়ুতে রাখলে সবুজ ছোপ পড়ে কেন? সাজেশনটি তোমরা প্রত্যেকেই দেখলে, কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। বাকি অঙ্কের লাস্ট মিনিটের সাজেশন দেওয়া হয়েছে, ভৌত বিজ্ঞানের দিলাম, জীবন বিজ্ঞানে দিয়েছি, উপাদ্য সম্পাদ্য কি কি করতে হবে তারও লাস্ট ভিডিও সাজেশন আমরা আপলোড করে দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা প্রত্যেকেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।